আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে আসছি যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং অত্যন্ত সংগ্রামী একজন নেতা, যাকে দুহারে দেখে আসছি সবসময় আন্দোলন, রাজপথে আন্দোলন এবং সংগ্রামের মধ্যে, যার আন্তরিকতায় সমগ্র দুহার পৌরসভার যত মানুষ আছে তাকে অত্যন্ত ভালোবাসে এবং অত্যন্ত তার এই আন্তরিকতার কারণে এবং তার এই সততার কারণে প্রত্যেকটা মানুষই তাকে অত্যন্ত ভালোবাসে এবং অনেক জনপ্রিয় একজন নেতা এই দুহার পৌরসভায়। তিনিও হচ্ছেন আমাদের ভাই মহসিন উদ্দিন খান মাসুম ভাই। আমরা মাসুম ভাই, আমাদের অনেক কাছের মানুষ, তাই আমরা মাসুম ভাই বলি। হ্যাঁ, তো যাই হোক ভাই, প্রথমেই আপনাকে আপনার ব্যাপারে একটু জানতে চাই। যদিও আমরা জানি আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার যেই এইটা জীবনের যে লাইফের যে ক্যারিয়ারটা কিভাবে শুরু হইলো সেটা সম্বন্ধে আমরা কিছুটা ধারণা পেতে চাই। ধন্যবাদ। সবচেয়ে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অত্যন্ত সন্তুষ্ট, আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনার মাধ্যমে আপনার অডিয়েন্স যারা আছে দেশে বা বিদেশে, ধর পৌরসভা সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন উদ্দিন খান মাসুম। আমার জন্ম এই দুহারে, আমার নানার বাড়ি পালামগঞ্জে। আমার নানা হচ্ছে ফরিদ উদ্দিন খান, ফরিদ স্যার, জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন হেডমাস্টার ছিলেন, একই স্কুলে প্রায় 42 বছর। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম উদ্দিন খান, আর আমার মার নাম হচ্ছে ফেরদৌসী খানম ডলি। আমার বাবা একজন সংগ্রামী মানুষ, সে ব্যক্তিগত জীবনেও সংগ্রামী, স্বাধীনতা যুদ্ধে তার একটা বিশাল অবদান ছিলেন। বিশেষ করে দোহার, নবাবগঞ্জ, হরিরামপুরের 3 থানার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন হালিম চৌধুরী সাহেব। যখন এই সাব সেক্টরের কমান্ডার, ওনার খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং এই অঞ্চলের মুক্তিযোদ্ধা আকিল কাকা, সিরাজ মেহের, ওই আবুল কালাম ডাক্তার, এদের সাথে রণাঙ্গনের সাথী। আমার বাবা হচ্ছেন 68 সালে বেগম আয়েশায় তার কর্মজীবন শুরু করেন এবং 1969 সালে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষকতা দিয়ে তার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রবেশ। এরপরে হচ্ছে আমরা 5 ভাই বোন। 5 ভাই বোনের মধ্যে আমি চতুর্থ। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আমার বাবার ঐকান্তিক প্রচেষ্টায়, মায়ের সহযোগিতায় আমরা 5 ভাই বোন অনার্স মাস্টার্স করেছি। এরপর আমি হচ্ছি জয়পাল পাইলট উচ্চ বিদ্যালয় 99 সালের এসএসসি, ঢাকার নটরডেম কলেজে 2001-এর ইন্টার, এরপর প্রাইভেট বিশ্ববিদ্যালয় দারুল ইহসান থেকে ইংলিশ অনার্স এবং পিপলস ইউনিভার্সিটি ইংলিশে মাস্টার্স। আইন বিভাগে এলএলবি এবং এলএলএম কমপ্লিট। মানে আপনার বাবা যেহেতু একজন শিক্ষক, তাই আপনারা সবাই, যত ভাই বোন যারা আছেন ফ্যামিলির সবাই অত্যন্ত শিক্ষিত এবং সবাই সৎ এবং একটা আদর্শের মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন। জয়পুর স্কুলের ভলিবলের ক্যাপ্টেন ছিলাম, হ্যান্ডবল খেলতাম, স্কাউটিং করতাম। আমি 2 সেশনের জয়পুর স্কুল স্কাউট লিডার ছিলাম এবং ওই সময় আমি পিএল কোর্স করা স্কাউট লিডার। আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, এই সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে আমার বেড়ে ওঠা। আমি যখন ইন্টার পাস করি, ইন্টার পরীক্ষা দিই, খুব সম্ভবত ইন্টার পরীক্ষাটা হয়েছিল আমাদের জুলাইয়ের শেষ দিকে শেষ হয় এবং তারপরেই 2001 সালে জাতীয় নির্বাচনে একটা দামাদল বাজতে থাকে। 2001 সালের অক্টোবরের খুব সম্ভবত 1 তারিখেই নির্বাচনটা হয়। আমার ইন্টার পরীক্ষা শেষেই তখন তৎকালীন সময় আমাদের সকলের আস্থাভাজন, শ্রদ্ধাভাজন নাজমুল সাহেবের ইলেকশন দিয়ে আমার রাজনীতিতে অনুপ্রবেশ। পরবর্তীতে যখন ইলেকশন হয়ে গেল, নাজমুল সাহেব এমপি হইলেন, মন্ত্রী হইলেন, আমরা রাজপথে থেকেই মানুষের হাতে মিশিয়ে তার নির্বাচনটা করছি। অক্টোবরের 1 তারিখ ইলেকশন ছিল, নভেম্বরের 14 তারিখ আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ছিল। মানে এই ধরনের একটা কনফিডেন্স ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্যই পড়বো,
কিন্তু কোন সাবজেক্ট পাই কোনটা না পাই এই ধরনের। এজন্য আমি অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলি নেই। কিন্তু মানে ভাগ্যের নির্মম পরিহাস, ইলেকশন টিলেকশন শেষ করে দিয়ে যখন আমি ঢাকাতে পরীক্ষা দিতে যাই, তখন আমি বুঝি যে আমার হয়তো চান্স হবে না। এরপর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু ওই যে রাজনীতি আর ছাড়তে পারি নাই। ছাত্র দলের একটা কমিটি হয়, হিরুভাই হাসান ভাইয়ের কমিটি, ওই কমিটিতে আমি অর্থ সম্পাদক ছিলাম। আচ্ছা, এই কমিটিটা হুদাভাইয়ের বাসায় হয়। আপনি যেমন নাজমুল হুদার কথা বলেন, উনিও আপনাকে হয়তো সেই কারণে অনেক পছন্দ করে, আদর করতো, কাছে ডাকতো। সেই হিসেবে খন্দকার আবু আশফাক উনিও হয়তো আপনাকে অনেক বেশি পছন্দ করে। হুদা ভাই নিজেই আমাকে বলছে, এবং হুদা ভাই নিজে আমাকে আশফাক ভাইয়ের হাতে তুলে দিয়েছে। ফার্স্ট অফ অল নাজমুল হুদা সাহেব, সেকেন্ড অফ অল আমার মা। আচ্ছা আচ্ছা। আর খন্দকার আবু আশফাক ভাই আমার পারিবারিক বড় ভাই, এবং আমি তার শুধু রাজনৈতিক ভাবে না, পারিবারিক ভাবে আপন, এবং অত্যন্ত আপন। আমার খুব ভালো মনে আছে আমার প্রথম যে আশফাক ভাইয়ের সাথে রাজনীতিটা, ওনার সাথে আমার পরিচয় হচ্ছে হুদা ভাইয়ের বাসায়, এবং তারপর আস্তে আস্তে পথ চালাম। এবং উনি আমার খুব প্রিয় একজন মানুষ, উনি আমার প্রিয় মানুষ, আমিও মনে করি যে আমি ওনার খুব প্রিয় একজন মানুষ। আর যে কথাটা বলতেছিলাম, আমি একটু পিছনে যাই, যে ছাত্র দলে যখন আমি অর্থ সম্পাদক, তখন অল্প কিছুদিনের মধ্যেই আমার মাস্টার্স হয়ে যায় প্রাইভেট ইউনিভার্সিটি পড়াকালীন সময়। অল্প মানে সময়ের আগেই অন্যান্য ফ্রেন্ডরা যখন অনার্স মাস্টার্স করছে, তার আগে আমার অনার্স মাস্টার্স হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমার আর ইচ্ছা করে নাই যে মাস্টার্স শেষ আমি ওই নরসিংদী পলাশে একটা কলেজ ছিল, মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ, ওই কলেজে তখন ইন্টারভিউ দিই, এবং মানে জাস্ট ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাওয়া, কিন্তু আমার চাকরিটা হয়ে যায়। তখন ওই কলেজে আমি কিছুদিন শিক্ষকতা করি, আর মনে চাই নাই যে ছাত্র দলের রাজনীতিটা করি, যেহেতু ছাত্রদের শিক্ষক আমি। এর কিছুদিনের মধ্যেই এই বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছাত্রদল করব কি করব না কি করব, তখন ঢাকা জেলার একটা স্বেচ্ছাসেবক দলের কমিটি হয়, এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধেয় বড় ভাই, আমি রাজনীতিতে তারে আদর্শ মনে করি, ওয়াহিদুর রহমান বানী মোল্লা, বানী ভাই তখন সেক্রেটারি হয়, বাবুল ভাই সভাপতি। ওই কমিটিতে বানী ভাই আমাকে রাখে অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। এর কিছুদিন পরে হচ্ছে দোহারে একটা কমিটি হয় পৌরসভার, বিএনপির প্রথম কমিটি, যেটার সভাপতি ছিলেন প্রয়াত হাজি আব্দুর রহিম মিয়া, সর্বশ্রদ্ধেয় পৌর মেয়র, উনি সভাপতি, এবং মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন গোয়ের রাজু কাকু সেক্রেটারি। কমিটিটা হওয়ার পরে রাজু কাকু কিছুটা মানে একটু বাধার সম্মুখীন হন। তখন আমরা রাজু কাকুর পিছনেই রাজনীতি করি, এবং সর্বশক্তি দিয়ে তাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি যে এই কমিটি টিকবে, এই কমিটির সাথে আমরা আছি। এবং ওই কমিটিতে আমি সহ সাংগঠনিক ছিলাম। এরপরে যখন কমিটি হয়, তখন হচ্ছে আমি জয়েন্ট সেক্রেটারি। এটা হচ্ছে মোহাম্মদ আলী কমিশনার সভাপতি, মোতালেব মোল্লা কাকা, উনি সেক্রেটারি, আমি কমিটির জয়েন্ট সেক্রেটারি। তখন আমি আশফাক ভাইয়ের রাজনীতিতে খুবই অ্যাক্টিভ, যথেষ্টভাবে অ্যাক্টিভ। এরপরে আমাদের স্বপ্ন ছিল যে পরবর্তীতে আমার নেতা খন্দকার আবু আশফাক ঢাকা জেলা একটা ভালো অবস্থানে যাবে, এবং দোহার নবগঞ্জের সমস্ত কমিটিগুলি আমরা সুন্দর করে করব। এবং আমার নেতা খন্দকার আবু আশফাক ভাই যখন সেক্রেটারি হয়, তখন দোহার পৌরসভার আমি আহ্বায়ক কমিটির সদস্য সচিব হই। যে একজন যুব দলের না ছাত্র দলের একটা ছেলেকে বাইক চালাচ্ছিল, তার হয়তো লাইসেন্স বা নাই, তো দেখা গেছে সেটা এসে খন্দকার আবু আশফাক এসে এই ছেলেকে ধরে পুলিশে দিয়েছে। তারপর আবার অসংখ্য উন্নয়নমূলক কাজকর্ম দেখি, যেমন শহীদ মিনার উদ্বোধন করলো, নির্মাণ করলো, ওই সব কিছুতেই দেখা যাচ্ছে যে একজনকেই দেখা যায়। হ্যাঁ, তো এই যে এটা যে মানে অসংখ্য নেতা কর্মীরা আছে, তাদের ব্যাপারগুলো কেন উঠে আসে না? অসংখ্য নেতা কর্মীরা যারা অনেকেই কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে, তো সেটা কেন উঠে আসে না ওইভাবে? ভাই আসলে যদি একদম ক্লিয়ারলি বলতে হয়, মন খুলে বলি, দোহার থানার রাজনীতি বিশেষ করে তৎকালীন সময়, আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন সমস্ত কাজই যদি একজন নেতা করে, যেমন ওই যে ওই ছেলেটাকে ধরলো, পুলিশে দিল, ওইটা সবই যদি ওনাকে করতে হয়, পুলিশ প্রশাসন কি করবে বা অন্যান্য নেতারা তারা কি করবে? সবাইকে মিলেই তো কাজ করতে হবে নাকি? ব্যাপারটা আসলে এইরকম না, আমি একটু ক্লিয়ারলি আপনাকে বলি। যখন এই মাটিতে, এই মাটির সন্তান আওয়ামী লীগের
সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, খুবই প্রভাবশালী মন্ত্রী। তখন রাজনীতি করতে, এই মাটিতে দাঁড়ায় বিরোধী দলের রাজনীতি করতে আসলে কলিজার দরকার হতো, শক্তির দরকার হতো, সাহসের দরকার হতো। কিন্তু ওই সময় আমার খুব ভালো মনে আছে যে একদিন আশফাক ভাই ফোন দিছে, যে করেই হোক ঢাকা জেলার কয়েকটা স্থানে মিছিল হয়ে গেছে, কিন্তু ধোয়ানো মজা হয় নাই, সড়ক অবরোধ হয় নাই, যে করেই হোক সড়ক অবরোধ করতে হবে, ধোয়ার অ্যাক্টিভিটিস থাকতে হবে ধোয়ারের নবগঞ্জের। আমি ওনারে অভয় দিছি, ভাই কেউ আসুক আর না আসুক, করমালির মোড়ে আমি সড়ক অবরোধ করে দিব। ছবিটা এখনো মাঝে মাঝে ফেসবুকে ঘুরে। আমার মনে আছে সেদিন হয়তো গোটা বিশ্বের মানুষ নিয়ে আমি সড়কে বসে পড়ছি। তখন কিন্তু মান্নান খানের ভাই মোতালেব খান অত্যন্ত প্রভাবশালী নেতা, সে কিন্তু পুলিশ পাঠিয়ে দিয়েছে যে তারা কি করতেছে, এদেরকে ধরো। তখন রাজনীতি করতে আসলে পুলিশের দরকার হতো, হিম্মতের দরকার হতো। ওই সময় যারা রাজনীতিটা করছে সবাই কিন্তু এখন রাজনীতি করে, কিন্তু একজনও কিন্তু লাইন লাইটে নাই। এরপরে আর একটা ছবি দেখবেন ফেসবুকে মাঝে মাঝে আসে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই যারা মাসুদ পারভেজ, বর্তমান সাধারণ সম্পাদক। এক সময় সে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি ছিলেন, অত্যন্ত ভালো বিনয়ী নেতা, ভদ্র, সর্বোচ্চ শ্রদ্ধেয় মাসুদ ভাই আর আমি দুইজনের নেতৃত্বে দিয়ে ওই নভেম্বর মাসের শুরুর দিকে একটা মিছিল দিই। সেই মিছিলের লোক সংখ্যা ওই 50-এর ঊর্ধ্বে হবে না, কিন্তু তখন রাজপথ কাঁপানো বা রাজপথে দাঁড়ানো, রাজপথে মিছিল দেওয়া হিম্মতের ব্যাপার ছিল। 2013-র কথা বলতেছি। এরপর থেকে পর্যায়ক্রমে আমাদের অ্যাক্টিভিটি ছিল। ঢাকাতে এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে আমি এবং আমার ইউনিট, নট অনলি আমি, দোহার পৌরসভার ইউনিট সক্রিয়ভাবে ছিল প্রত্যেকটা প্রোগ্রামে। আমি মানে জোর গলায় দাবি করে বলবো যে আমার নেতৃত্বেই ছিল, মোহাম্মদ আলী কমিশনারের নেতৃত্বে ছিল। ফিনান্সিয়াল ব্যাপারগুলি অনেক সময় মোহাম্মদ আলী কমিশনার আমাদের সাপোর্ট দিতেন, উনি অর্থশালী মানুষ। কিন্তু এই পরিবর্তনের পরে তাদের কাউকেই কিন্তু আপনি খুব লাইমলাইট এটা পাবেন না। এটা হয়তো রাজনীতির একটা ভাগ্য বলতে পারেন বা ইয়ে বলতে পারেন। আসলে কেন হয় কি হয় এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। যারা নির্যাতিত, যারা নিবেদিত, তারা আজকে একটু পিছনে। না, আমরা নিজেরাও দেখেছি যে এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের 17 বছরে অনেক আন্দোলন করেছেন আপনারা, অনেক রাজপথে ছিলেন, অনেক নির্যাতিত হয়েছেন, মামলা হামলা এমন কিছু ছিল না যে আপনাদের উপর হয় নাই, সবকিছুই হয়েছে। অনেক প্রতিনিয়ত একটা হুমকি মধ্যে দেয়, শঙ্কার মধ্যে ছিলেন। হ্যাঁ, তো অনেক কষ্টের মধ্যে পার করে এসেছেন। তো সেই হিসেবে দেখা গেছে যে এখন তো আপনারা সেই হিসেবে অনেক মানে সামনের দিকে এগিয়ে চলে আসছেন। এখন মানে একটা উন্নয়নের জোয়ার শুরু হয়েছে, বিশেষ করে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এখন তো অনেকটাই গতানুগতিক, আগের সরকারের মতো না, উনি একটু অন্যভাবে আগাচ্ছে। উনি বিশেষ করে মানে সৎ মানুষকে সামনে নিয়ে আসছে, তারপরে হচ্ছে যে উনি অনেক কাজ করার চেষ্টা করছে, দেশকে উন্নয়ন করার চেষ্টা করছে, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের ভরসার জায়গাটাই ওই জায়গা যে আমরা শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের রাজনীতিটা করি। আমার নেতা জনাব তারেক রহমান, ওনার একটা কথা আমার কানে বাজে, উনি বলছিলেন যে মিছিলের শেষ ছেলেটা একটা রাজনৈতিক পরিচয় পাবে, এই ভরসায় এখন আমরা রাজপথে আছি, ছিলাম, আছি, থাকবো। না, উনি যেমন এবং বিশ্বাস টপ লেভেলের নেতাদেরকে যেভাবে চিনে, একেবারে মাঠ পর্যায়ের কর্মীদেরকেও উনি ঠিক একইভাবে চিনে। আমি যতদূর জানি, যতদূর দেখছি, মানে অনেকেই চিনে না, অনেক বড় বড় নেতারা একটা কর্মীকে চিনে না, কিন্তু উনি ঠিকই বলছে যে ওই কর্মীটার নাম হচ্ছে এই, ওই কর্মীটা অমুক জায়গায় থাকে, ওই কর্মীটাও এই আন্দোলন করেছে, অনেক আন্দোলন করেছে, তাকে নাম ধরে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, ছোট্ট একটা আগামী বলবো। একটা প্রোগ্রাম স্কাইপিতে হইতেছিল, তারেক রহমান, আমার নেতা, জননেতা তারেক রহমান স্কাইপিতে ভাষণ দিতেছিলেন। তার আগে আমাদের বক্তব্য শুনতেছিলেন। আমরা ঢাকা জেলার ঢাকা বিভাগের প্রত্যেকটা ইউনিটের প্রেসিডেন্ট, সেক্রেটারির বক্তব্য রাখতেছিলাম। উনি
খুব সম্ভবত তখন সভাপতি দোহার থানা বিএনপির মেসের ভাই অসুস্থ, দেশের বাইরে চিকিৎসার জন্য। ও তখন অ্যাটেন্ড করছিল ওই সাবেক জিএস বড় ভাই সেন্টু ভুইয়া, মাসুদ পারভেজ, আর প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে আমি আর মোহাম্মদ আলী কমিশনার। বক্তব্য রাখছিলাম আমি এবং সেন্টু ভাই। আচ্ছা, উনি ওনার বক্তব্যে অনেক পরে আমাদের সবার ঢাকা জেলার প্রত্যেকটা প্রতিনিধির বক্তব্য শোনার পরে উনি যখন বক্তব্য দিতেছিলেন তখন সেন্টার নাম ধরে রেফারেন্স দিয়ে বলতেছিলেন যে দোহারের সেন্টু ভুইয়া তার বক্তব্যে বলছিলেন এই কথা, আমি এটা সমর্থন করি। আচ্ছা। তখন আমাদের গর্বের অহংকারের শেষ ছিল না, যে না, আমার নেতা জনাব তার কথা শুনেন এবং তিনি স্মৃতিতে রাখেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। মানে সেন্টু ভাইয়াকে যেমন চিনা আপনাকেও তেমনই চিনে অবশ্যই। হ্যাঁ, সেইভাবেই বলতে চাই যে একজন নেতা যখন তার কর্মীকে চিনে বা কর্মীর নাম ধরে বলে, তখন আর কিছু বাকি থাকে না। রাজপথে আমরা যারা আন্দোলন করছি, সংগ্রাম করছি, মিছিল মিটিং এ ছিলাম, আমরা মরেও যাইতে পারতাম, বন্দুকের গুলির সামনে দাঁড়াইছি এবং মিছিল মিটিং এ অক্লান্ত পরিশ্রমে আমি কয়েকবার অসুস্থ হয়ে পড়ছি, মিছিল থেকে আমি পড়ে গেছি পল্টনে ইসলামী ব্যাংক হসপিটালে। খন্দকার আওয়াজ ভাই কুদ্দুস কাকা নিয়ে আমাকে ভর্তি করছে, চিকিৎসা করছে, সুস্থ করছে, দেশে ফেরত পাঠাইছে। আমাদের অনেক সময় বাঁচার কথা ছিল, লাইফ রিস্ক নিয়েছি, কিন্তু জীবনের প্রশান্তির জায়গাটা এই জায়গা যে না, নেতা আমাকে চিনে। আচ্ছা, ওই মানে তাড়না থেকেই কি তাদের জন্য, জনগণের জন্য কিছু করতে চাচ্ছেন? আমি আসলে এবার স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভার মেয়র ক্যান্ডিডেট হতে চাই। আচ্ছা। আর আমি এটা বিশ্বাস করি যে যদি দল সঠিক নেতৃত্বকে পছন্দ করে, বাছাই করে, সেখানে আমার নাম আসবে। আমি আমার কর্মস্পৃহার থেকে আমি বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি যে যদি কর্মীর মূল্যায়ন করা হয়, কাজের মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রে আমাকে দল অবশ্যই বাছাই করবে। কারণ যারা এ পর্যন্ত প্রচারে আছে, আমি নির্দ্বিধায় বলতে পারি, সগৌরবে বলতে পারি, বলিষ্ঠতার সাথে বলতে পারি। এই বিশ্বাসটা কেন আসলো? আপনি কি শুধু নিজের আন্দোলন সংগ্রামের জন্য, নাকি আপনার এলাকার জনগণ না, আমার দলের প্রতি আমার যে কন্ট্রিবিউশন, আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা করি নাই। আচ্ছা। আমি অনেকগুলি ভালো চাকরি করছি, শুধু রাজনীতির কারণে আমি প্রত্যেকটা চাকরি ছেড়ে দিয়ে আসছি। আমি ঢাকার কোয়ালিটি এডুকেশন কলেজের মতো কলেজে ইংরেজি শিক্ষক ছিলাম, প্রফেসর, লেকচারার ছিলাম। আমি সে চাকরি ছেড়ে দিয়ে আসছি। আমি এবি ব্যাংকে চাকরি করতাম, যদিও সেটা কন্ট্রাকচুয়াল জব ছিল, যে 1 বছর করার পরে পার্মানেন্ট করে নিবে বা 2 বছর করার পরে পার্মানেন্ট করে নিবে। আমার প্রথম বছর আমি সফলতার সাথে শেষ করে পরে আমাকে বলছিল যে আরেকটা বছর আপনি কন্ট্রাকচুয়াল থাকেন, আমরা আপনাকে পার্মানেন্ট খুলে নিচ্ছি, আপনি অন দ্য ওয়েতে আছেন। কিন্তু আমার জনগণ, আমার ভালোবাসার মানুষ, আমার রাজপথ যখন আমাকে ডাকছে, দেশের প্রয়োজনে, রাজনীতির প্রয়োজনে, দলের প্রয়োজনে, আমি আর সারা জীবন যত রাজনীতি করছেন সবসময় এই পৌরসভাকে কেন্দ্র করে ওই ডেস্কে বসে থাকতে পারি নাই। আমি সব ছেড়ে দিয়ে চলে আসছি। আমার মা অত্যন্ত ভালো ছাত্রী ছিলেন, বেগম আয়েশার ফার্স্ট গার্ল ছিলেন। আমার মা একদিন আমাকে সকালে ভাত উঠায় দেওয়ার সময়, সকালে খাবারের সময়, আমার মা আসলে মুখ ঢেকে কাঁদিয়ে দিয়েছেন, তুমি আমার বড় সন্তান, অনেক কষ্ট করে তোমাকে আমি অনার্স মাস্টার্স করাইছি, তুমি ভালো একটা জব করবা, নিজে ভালো থাকবা, আমরা ভালো থাকুন, কিন্তু তুমি যে চাকরি ছেড়ে দিয়ে আসছো, আমাদের ভবিষ্যৎ কি হবে? আমি বলছি, মা, রিজিকের মালিক আল্লাহ, আমার বাবার জায়গা সম্পত্তি আছে, এ জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হবে, কিন্তু আমরা যদি ঘুরে না দাঁড়াই, এই দেশকে রক্ষা করা যাবে না। প্রত্যেকটা মানুষ যদি আমার মতো করে, তোমার মতো করে চিন্তা করে যে আমরা ভালো থাকবো, দেশ ধ্বংস হয়ে যাবো, জাতি ধ্বংস হয়ে যাবো। আমার মা সেদিন আমার দোয়া করে দিচ্ছেন যে না, ঠিক আছে, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত, তুমি আগাও, আল্লাহ তোমাকে উত্তম ফয়সালা দিবে। আমার খুব মনে আছে, আমার বাবা তখন জেলে, আশফাক ভাই আমার বাসায় আসছে, আমার মা কান্না করে দিয়ে আশফাক ভাই হাতে আমার উঠাই দিয়েছিল, বলছিল, আশফাক, আমার বড় ছেলে, আমার খুব আদরের সন্তান, আমি তোমার হাতে দিয়ে দিলাম, তোমার নেতৃত্বে ওরা গড়ে উঠুক, তাতে যদি আমার ছেলের লাশ বাড়িতে আসে, আমি একটু পিছপা হবো না, আজকে থেকে মাসুম
তোমার ছোট আশফাক ভাই নিজেও তো জানেন যে এই পৌরসভায় একমাত্র যোগ্য ছেলে আপনি ছাড়া মনে হয় না আর কোনো নেতা আছে পৌরসভায়, কারণ উনি তো আপনি একেবারে কাছের থেকে দেখেছে যে আপনি কতটা সংগ্রাম আন্দোলন আমি করেছেন। ওনার হাতে সবচেয়ে বেশি ভালো উনিই জানে। আমি ওনার হাতে গড়া কর্মী, আমি ওনার সৈনিক। আমার ভালো খারাপ উঁচু নিচু সব উনি জানেন। এবং পৌরসভায় আরো যোগ্য কর্মী নেতা আছেন, তারা আমার শ্রদ্ধেয়। তাদের সহযোগিতায়, অনুপ্রেরণায়, উৎসাহে আমি এই পর্যন্ত আসছি। প্রেতা হাজী আব্দুর রহিম মিয়া যখন সভাপতি, আমি ওনার কমিটির সহ সাংগঠনিক। ওনার বাড়িতে পরিচিতি সভায় আমি বক্তব্য রাখছিলাম এবং উনি পরে চা খাওয়ার সময়, ঘরের ভিতরে চা খাওয়ার সময় আমাকে বলছিলেন যে যা যোগ্য বাবার যোগ্য সন্তান, আজকে খুব ভালো বক্তব্য দিচ্ছিস, কিন্তু এই যা বললি এগুলি অনুসরণ করেছি, এভাবে পত্র লিস। আমি মনে করছি যে সেটা আমার জন্য দোয়া। আচ্ছা, আমরা গতানুগতিক সবসময় আমরা দেখে আসছি যে আওয়ামী লীগ, বিএনপি বা যতগুলি সরকারই ছিল, মানে সাধারণত আমরা পূর্বের সরকারগুলোকে দেখে আসছি ওই রাজপথের আন্দোলন, তারপরে বক্তৃতা, সভা সমাবেশ, মিছিল, মিটিং, এগুলো মধ্যে অনেক বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, তো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার ব্যাপারটা আমরা টোটালি একটু ভিন্ন দেখছি। যে উনি যেমন কথা কম বলে, ভাষণ কম বলে, এই সভা সমাবেশ, মিছিল, মিটিং এগুলো খুব কম দেখতেছি, ওনাকে একেবারে কম দেখতেছি। যা দেখতেছি শুধু কাজ আর কাজ। উনি মনে হচ্ছে কমিটেড যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রচুর কাজ করতে হবে, অনেক কিছু করার আছে। তো সেই হিসেবে আপনারা কি এখন ওই আগের পথে হাঁটছেন, যে সভা সমাবেশ, মিছিল, মিটিং সেগুলির মধ্যেই কি আছেন, নাকি কোনো? না, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের যেদিন 5 তারিখে এদেশ নতুন করে স্বাধীন হইল বা একটা বিশাল পরিবর্তন আসলো, তখন কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম শেষ। তখন থেকে আমরা দেশ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, সমাজ গঠনের জন্য ভিন্ন মাত্রায়, ভিন্ন আঙ্গিকে আমরা কাজ শুরু করছি। আপনি তো সবার মধ্যে আছেন, তো সেই আপনার সেই কাজগুলো কি, বা সেই ভবিষ্যতের প্ল্যান কি, বা আপনি যেহেতু মেয়র নির্বাচন করতে চাচ্ছেন, আপনার কি কোনো প্ল্যান আছে ওইভাবে কাজ? মানে ঘটনাটা হচ্ছে কি, এখানে আমি কিছুটা বিদ্রোহী, এখানে কথা বলতে গিয়ে আমি কিছুটা হয়তো অনেক সময় উত্তেজিত হয়ে যাই। আমি সেদিন এক প্রোগ্রামে বলেই ফেলছি যে এই পৌরসভাটা ফার্স্ট ক্লাস পৌরসভা এবং এই পৌরসভাটা 25 বছরের পৌরসভা। যদি 25 বছরের পৌরসভা হয়, আমার জানা মতে 50 কোটি টাকার কমে কখনো এখানে বাজেট ঘোষণা হয়নি। কোনো সময় 80-83 কোটি টাকার বাজেট হয়েছে। এই বিশাল টাকা 25 বছরের এক জায়গা করে দেখেন যে প্রায় 1,500 কোটি টাকা, 1,000 কোটি টাকা হয়, কিন্তু ধর পৌরসভার উন্নয়ন করি। আমি খুব মানে শঙ্কিত, বিস্মিত যে এই আমাদের টাকা কিন্তু অন্য কোথাও না, এই অঞ্চলের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে বিশাল ফান্ড হয়, উন্নয়নের জিরো। আমি আজকে বলছি একটা উঠোন বৈঠকে যে প্রতি বছর যদি 10টা বড় কাজ হইতো, এই 26 বছরে 260টা বড় কাজ হইতো। একটা বড় কাজ দেখান পৌরসভার, জয়পাড়া ব্রিজটা ভাঙা অবস্থায়, কারো কোনো নজর নেই। জয়পাড়া ব্রিজটা করার মতো টাকা পৌরসভার আছে না, এবার মনে হয় 59 কোটি টাকা হয়েছে একটা ব্রিজ করতে। সর্বোচ্চ হয়তো 15 কোটি টাকা লাগবে, 15 কোটি টাকা লাগবে না, 10 কোটি টাকা লাগবে। পুরো সমস্যা কোথায়? এরপর আসেন আপনি অবকাঠামো টোটালি বাদ দিলাম। একজন মেয়রের কাজ কি শুধু ভ্যাট ট্যাক্স উঠাবে আর রাস্তাঘাট উন্নয়ন করবে, এটুকু মেয়রের কাজ? আমি মনে করি একটা মেয়র হচ্ছে নগর পিতা। অবশ্যই, যে এই নগরীর প্রত্যেকটা মানুষের জান মাল, শিক্ষা, চিকিৎসা সমস্ত কিছুর দায়িত্ব সেই মেয়রের। সেই মেয়র যদি এটা নিশ্চিত করতে পারে, তবে সে একটা সফল মেয়র। আমি মনে করি যে এবার আমার প্রথম নির্বাচন, যদি আমি জয়ী হই, আমার যেন আর মানুষের দুয়ারে কখনো না যেতে হয়। মানুষ যেন আমার দুয়ারে আসে যে না, আগামী নির্বাচনে আমরা তোমাকেই চাই। আমি ওইভাবেই চিন্তা করি এবং ওইভাবেই নিজেকে করতে চাই। আপনি একটা জিনিস দেখেন, যত্র ছোট ওই মাদ্রাসা এবং কিন্ডারগার্টেন স্কুলের অভাব নেই। একজন পৌর পিতা যদি চিন্তা করে যে না, স্কুল যে করতেছে সেও আমার পৌরসভার, যারা পড়তেছে তারা আমার পৌরসভার, এই স্কুল বন্ধ হওয়ার দরকার নেই, কিন্তু কারিকুলারটা কি হইতেছে এটা আমি দেখব, বা এটা আমি
নজরদারিতে রাখবো যে এই কারিকুলামের মধ্য দিয়ে এখানে শিক্ষা ব্যবস্থা এস্টাবলিশ করতে হবে এবং তারা কতটুকু পারতেছে, কতটুকু কি করতেছে, এটার নজরদারি করতে হবে। এটার নজরদারিতে যদি পৌরসভার জন্য স্পেশাল কিছু করতে হয় পৌরসভার পক্ষ থেকে, সেটা প্রয়োজনে পৌরসভা করবে, পৌরসভার মেয়র করবে। এইভাবে যদি 1-2 বছর শুধু মনিটরিং করে, এই দেশের শিক্ষা ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন হবে। আপনি স্বাস্থ্যের দিকে তাকান, বেশ কিছু ছোট ছোট ক্লিনিক আছে, বড় কিছু ক্লিনিকও আছে। সব ক্লিনিকগুলি কি সমানভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যাইতেছে? না। অনিয়মের অভাব নাই। ক্লিনিকের বজ্রগুলি কোথায় ফেলতেছে? পৌরসভার মধ্যে ফেলতেছে, পরিবেশ দূষিত হইতেছে। একবার আইন শৃঙ্খলার মিটিংয়ে আমি বলছিলাম সবার উপস্থিতিতে, অনেকেরই ভিতরে ব্যথা লাগছে যে এই ব্যাপার নিয়ে আমি কেন কথা বললাম। এখন হয়তো আমি বলার পরে ঢাকা থেকে একটা গাড়ি সেগুলি নিয়ে যায় আমার জানা মতে। আচ্ছা, ডিএন মেডিকেলে কি কোন ব্যাপারটা? একটা রোগী মারা গেল, আচ্ছা আচ্ছা। এগুলি নিয়ে বসে আমরা দেখছি যে এক ক্লিনিকের সাথে আরেক ক্লিনিকের অবৈধ একটা প্রতিযোগিতা চলে। জি জি। কিন্তু এই প্রতিযোগিতায় যদি কোনো একটা ক্লিনিক দুর্ঘটনার কবলিত হয় বা একটা রোগী যখন দুর্ঘটনার কবলিত হয়, মারা যায়, তখন আপনি দেখেন যে ওই ক্লিনিকে হয়তো বিফলতার, এই সফলতার চেয়ে বিফলতার 1%, একটা রোগী মারা গেল, শতকরা 1-2 জন মারা গেল, তাদের কিন্তু বিফলতা 1%, 2%, সফলতা 90%। কিন্তু যে রোগীটা মারা গেল জি। তার কিন্তু 100% শেষ, সেই ফ্যামিলি 100% শেষ। কিন্তু আমি তো চাইনি যে একটা রোগীও অনিয়মে মারা যাবে না, একটা ক্লিনিক, বিশেষ করে একটা স্বাস্থ্য কেন্দ্র মানে অপরিকল্পিত ভাবে হবে না। যদি মনে করেন আমি মেয়র হই, আমার পৌরসভায় যদি ক্লিনিক ব্যবসা করতে হয়, স্বাস্থ্য সেবা দিতে হয়, একটা রুলসের মধ্যে এসে দিবে। আপনি যে ট্রিটমেন্ট করবেন সেই ট্রিটমেন্ট বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তার ব্যাকআপ দেওয়ার আপনার ব্যবস্থা থাকতে হবে। যদি ব্যাকআপ দেওয়ার ব্যবস্থা আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি সেই ট্রিটমেন্টে যাবেন না। এখন আপনি স্বাস্থ্য সেবা দিবেন, আপনি প্রফিট করবেন, ব্যাকআপ দিতে গেলে আপনি একটু লস হয়, আপনি লস নেবেন না, এটা তো আপনার ব্যবসা। একজন পৌরপিতা যদি একটা সুন্দর রুলস করে দেয় যে আপনি ব্যবসা করেন, ঠিক আছে, আপনার ব্যবসার জন্য যত ধরনের সহযোগিতা লাগে সেই সহযোগিতাও দেওয়া হবে, আবার আমার মানুষ, আমার পৌরসভার অধিবাসী যেন সেবাটা পায় সেটাও নিশ্চিত করতে হবে। দেখেন কত সুন্দর, যারা ব্যবসা করবে তারাও সুন্দর ব্যবসা করবে, যারা সেবা পাবে তারাও সুন্দর। মনে করেন স্বাস্থ্য গেল, শিক্ষা গেল, এরপরে আসেন আপনি যত্রতত্র যে দোকান পাট, এই সেই অমুক তমুক। আমরা এবার আইন শৃঙ্খলা মিটিংয়ে বললাম যে থেকে ওই সমস্ত যানজট নিরসনের জন্য ফুটপাতের দোকান উচ্ছেদ করা হবে। তখন টিউনো ছিলেন তানিয়া তাবাসুম, অত্যন্ত চৌখস অফিসার, খুবই চৌখস একজন অফিসার। দুয়ারের মানুষ তাকে অত্যন্ত ভালোবাসছে, পছন্দ করছে। উনি হেসে দিয়ে বললেন, আপনারা তো বলেন ফুটপাত আমি দখলমুক্ত করে দেব, কিন্তু এটা কি থাকবে? আপনারা যদি কেউ ফোন না দেন আমার এই লোকটা বসবে, ওই লোকটা, তাইলে আমি এটা করে দেবো। কিন্তু করার পরে যদি আপনারা ফোন দেন, বলেন, তাইলে তো এটা করে কোনো লাভ নেই। আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, কিন্তু দেখেন অবস্থা, কোনো পরিবর্তন না। উনি যে কথা বলছিল আমার মাথায় খুব ধরছে যে ওনারা চৌখস অফিসার, একজন মানুষ অনেক অভিজ্ঞতার বোধে টিউনো এক্সিলেন্ট হয়, ওনাদের কথাটা সঠিক। আমরা যদি এই ফুটপাথগুলির আগে ব্যবস্থা করি, যে দেখবেন জয়পাড়া মেইন রোডটায় ফলের ব্যবসায়ীরা বেশি, দুধ কেনার জন্য কিন্তু নির্দিষ্টভাবে দুধ হাটায় সবাই যায়, রাস্তায় দাঁড়ায় থাকে না, দুধ নিয়েও কেউ রাস্তায় দাঁড়ায় না। একটা দুধ হাটা আছে, দুধ হাটায় দুধ বিক্রেতা যায়, ক্রেতা যায়, ওই জায়গা থেকে দুধটা কিনি। তো একটা ফল হাটা নাই কেন? যদি একটা ফল হাটা থাকতো, রাস্তার মধ্যে কেউ ফল নিয়ে বসতো না, ফল হাটে গিয়ে বসতো, মানুষও কেনার জন্য ওই জায়গায় যেত। যে বিক্রি করে ফুটপাতে তারও সুন্দর একটা ব্যবসা করার জায়গা পাইতো, যে কিনে সেও স্বস্তিতে কিন্তু, যে চলাফেরা করে রাস্তায় সেও। আসলে সুষ্ঠু পরিকল্পনার অভাবে এত সুন্দর একটা জায়গায়, ঢাকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা দোহার নবাবগঞ্জ, সুষ্ঠু পরিকল্পনার অভাবে, সুন্দর বাস্তবায়নের অভাবে বৃষ্টি একটা অবস্থা। একটু ঢাকা জেলা। আপনি কতটুকু আশাবাদী যে আপনি যদি পৌরসভার মেয়র নির্বাচন করেন আপনি পাস করতে পারবেন? আমি তো মানুষের ভালোবাসা পাই, যথেষ্টভাবে মানুষ আমাকে ভালোবাসে, এবং আমি এই পর্যন্ত পাই নাই যে কোনো মানুষ আমার অগোচরে একজনকে বলছে যে এই ছেলেটা খারাপ। আমি দাবি করে বলতে পারি যে আমার যদি 2-4 জন শত্রু, সবাই তো সবার বন্ধু থাকে না, 2-1 জন শত্রু থাকে,
আমার শত্রু আমার সম্পর্কে একটা বাজে কথা বলতে পারবে না। আমার কোনো দান্দাবাজি, ফিটিংবাজি, বালির ব্যবসা, থানার দালালি, এই ধরনের কোনো কিছুর সাথে আমার কোনো দিনের সংশ্লিষ্টতা ছিল না। এই দিক থেকে আমি আশাবাদী, মানুষ আমাকে ভালোবাসে। যদি মানুষ চায় তাহলে হয়তো আমাকে ভোট দিবে। আর যদি মানুষ মনে করে যে না, এই লোকটা আসলে পৌরসভার মেয়র হওয়ার যোগ্য না, সেক্ষেত্রে যদি আমাকে অ্যাভয়েড করে, তাতেও আমি দ্বিধান্বিত নই, আমি ভীত নই। আমি বলবো যে মানুষ আমাকে চায়নি, আমার দরকার নেই। যাকে চাইছে সে করুক, আমি তাকে সহযোগিতা করব। কিন্তু আমি একটা সুন্দর পৌরসভার স্বপ্ন দেখি এবং আমি বিশ্বাস করি আমার হাতে এই দায়িত্ব আসলে আমি যেন সফল হব। আমার স্বপ্ন আছে যে আমি পৌরসভার আন্ডারে সবাইকে রিকোয়েস্ট করে, যে হয়তো টাকা দিতে পারবো না, শুধু এই জনপদের আগামীর ভবিষ্যৎটা করে দেওয়ার জন্য আপনারা একটু আসেন, সবাই আসেন। জি, আমি নিজেও জানি যে আপনি একজন ভালো মানুষ, এবং আপনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে নিশ্চয়ই আপনিও ভালো মানুষগুলোকে বেছে বেছে নিয়ে আসবেন এবং ভালো ভালো পজিশনে বসাবেন, এবং ভালো মানুষগুলো যখন আপনার চতুর্দিকে বসবে তখন আপনি একটা টিম ওয়াইজ খুব ভালো কাজ করতে পারবেন এবং দ্রুত এগিয়ে যেতে পারবেন। সেই বিশ্বাস আপনাকে আরেকটা কথা বলে দিই। একদিন আমি আমার বড় ভাই 97 ব্যাচের, উনি বিনিয়োগ বোর্ডের অনেক বড় অফিসার, সাবেক প্রধান শিক্ষক সর্বশ্রদ্ধেয় হায়তালি মিয়া, তার বড় ছেলে, আমি তার অফিসে গেলাম আমার ইলেকশনকে কেন্দ্র করে। অনেকক্ষণ ভাইয়ের সাথে আলাপ করলাম, নুরুল হায়াত টুটুল, এবং তার আপন ছোট ভাই রুবাইল হায়াত শিখলো, আমার ফ্রেন্ড, ও এখন সচিব পূর্ত মন্ত্রণালয়ের। আমি টুটুল ভাইকে বললাম যে টুটুল ভাই, কারণ যে কেউ মেয়র হবে তারা কাদেরকে নিয়ে বসবে সেটা জানি না, যদি আমি মেয়র হই তাহলে তো আমি প্রথম চোখ বন্ধ করলে টুটুল ভাইয়ের মুখ দেখুন, শিবনুর মুখ দেখুন, আমাদের বদরুদ্দিন মোল্লার ছেলে সোহেল ভাই এর মুখটা দেখুন, ডক্টর জালাল ভাই এর মুখটা দেখুন, রাজীবের মুখ দেখুন, আরিফ ভাইয়ের মুখ দেখুন। যদি এই মানুষগুলি নিয়ে একসাথে বসা হয়, রামকৃষ্ণ তার মুখটা দেখুন, এর ডক্টর মামুন, শরীফুল ইসলাম মামুন, MBBS ডাক্তার, 97 ব্যাচের আমার বড় ভাই, কিন্তু আমার প্রতিবেশী হিসেবে মামুনের সাথে আমার তুই সম্পর্ক, আমার 2 বছরের সিনিয়র। এই মানুষগুলি যদি পরিকল্পনা করে দেয়, এই মানুষগুলি যদি সহযোগিতা করে, 100% দোহার পৌরসভা পরিবর্তনের মুখ দেখবে, এবং এমন ভাবে পরিবর্তিত হবে। আমি আশফাক ভাইকে এর আগে বলছিলাম যে আশফাক ভাই, আপনি চ্যালেঞ্জ করেন যে সারা বাংলাদেশের মধ্যে পৌরসভার বর্তমান যে কমিটি আছে, কুদ্দুস কাকা সভাপতি, আমি সেক্রেটারি, যে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কমিটি, এদের মধ্যে কোনো দুর্নীতি নেই, কোনো ঝামেলা নাই, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। এবং আমি বুকে হাত দিয়ে বলি যে এখনো আমি চ্যালেঞ্জ করি যে যদি রাজনীতির অঙ্গনে আমার 1 পয়সার দুর্নীতি, কোনোদিনের 1 পয়সার দুর্নীতি কেউ দেখাইতে পারে, আমি এই মেয়র পদে আসবো না। আমার সারা জীবনের ব্যাকগ্রাউন্ডে যদি 1 পয়সার দুর্নীতি হয়, আমরা যদি বাইসে এই ধরনের যারা একদম ক্রিম মানুষগুলি আছে তাদের নিয়ে কাজ করি, পৌরসভা অবশ্যই পরিবর্তন হবে। না, অবশ্যই, তা তো আমরা অবশ্যই জানি। দর্শক, আমি বিশেষ করে আমি জানি যে, আমি বলতে কি সবাই জানে যে ভালো মানুষ যখন নির্বাচিত হয় তখন উনিও সমস্ত ভালো মানুষগুলোকে নিয়েই প্রশাসন চালানোর চেষ্টা করে। আর যখন ভালো মানুষগুলো প্রশাসনে প্রশাসনে চলে আসে তখন নিশ্চয়ই দুর্নীতি থাকে না। তো ভাই অত্যন্ত ভালো মানুষ, যতটুকু আমরা জানি। ওনার বাবা শিক্ষক, উনি ছোটবেলা ওইভাবেই শিক্ষা আদর্শের মধ্যে বড় হয়েছে। ভাই মেয়র নির্বাচন করতে চাচ্ছে, এবং যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই দোহার পৌরসভার ভালো হবে, মঙ্গল হবে, সেই কামনায় আমরা করছি। সেই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।